রাম সীতা লক্ষ্মণ প্রভাত হতেই অনেকটা পথ হেঁটে অবশেষে তারা সেই শীতল বটবৃক্ষ শ্যাম গাছের তলায় আশ্রয় নিলেন। বটগাছের তলায় এসে সীতা বন্দনা করলেন। সীতা, এই সেই বটবৃক্ষ শ্যাম, প্রণাম করো সীতা। হে মহাবৃক্ষ, আপনাকে প্রণাম জানাই। আমার স্বামী যেন বনবাস ব্রত ভালোভাবে পালন করতে পারেন। আমরা যেন 14 বছর পর ফিরে গিয়ে মাতা কৌশল্যা ও মাতা সুমিত্রাকে দেখতে পাই। ভাই লক্ষণ, বলো দাদা, তুমি সীতাকে নিয়ে আগে আগে যাও, আমি অস্ত্র নিয়ে তোমাদের অনুসরণ করছি। তাই হবে দাদা। রামচন্দ্র আর লক্ষণ চলেছেন, মাঝখানে জনক কন্যা সীতা, দুপাশে সবুজ বনরাশি, প্রকৃতির সম্পদ, সুন্দর সুন্দর নাম না জানা ফুল। সীতা সেই দৃশ্য দেখে মোহিত। সেই সবুজ বনের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে হরিণ, হরিণী আর ময়ূর, যারা পাখা মেলে রাম লক্ষণ সীতাকে স্বাগত জানাচ্ছে। ভ্রমরা ফুলের মধু না নিয়ে ওদের মাথার উপর ঘুরছে আর গুনগুন করে গান গাইছে। অবশেষে তারা পৌঁছলেন চিত্রকূট পর্বতে। সীতা, অপূর্ব, খুব সুন্দর প্রভু। হ্যাঁ, এই হলো চিত্রকূট পর্বত। লক্ষণ, আমাদের থাকার পক্ষে খুব ভালো জায়গা। এখানে নিশ্চয়ই রাক্ষস আর রাক্ষসীর উৎপাত থাকবে না? না ভাই লক্ষণ, এখানে বহু রকমের গাছের ছায়া, বহু রকমের ফুল আর ফলের গাছ, নানা রকম গাছ আর লতায় ভারী সুন্দর এই চিত্রকূট পর্বত। এইখানেই মহাত্মা আর মুনিরা বাস করেন। চলো আমরা সকলে ভরদ্বাজ মুনির কথা মতো বাল্মীকি মুনির আশ্রমে যাই। এসো এসো। চিত্রকূট পর্বত, চিত্রকূট পর্বতে জনককন্যা সীতা, হ্যাঁ লঙ্কারাজ। রাম লক্ষণ আর সীতা, হ্যাঁ সীতা হরধনু ভঙ্গ করে অযোধ্যার রামচন্দ্র পেয়েছে সীতাকে, আর লঙ্কার রাজা রাবণকে কোনো হরধনু ভঙ্গ করতে হবে না। মায়া, মায়া, আমি তো তোমাকে ডাকিনি মায়া। আমার ইচ্ছায় আমি আসতে পারি। মায়া, কেন এসেছো? কেন? সময়, সময় আসছে, সময়। কিসের সময়? সময় বলে দেবে কিসের সময়। তোর হাসি বন্ধ কর মায়া, বন্ধ কর। তোমার ইচ্ছা পূর্ণ হবে না লঙ্কারা, পূর্ণ হবে না।
চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। সারণ, বলুন লঙ্কারাজ। আমি রাবণ, আমি অমর, আমি সময় তৈরি করব। আমি যা চাই তাই পাবো, সুযোগ আর সময়ের অপেক্ষা। চিত্রকূট পর্বত, হা! আয়ুষ্মান ভব। আমরা এই চিত্রকূট পর্বতেই বাস করতে চাই ঋষিবর। এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে। তোমরা অযোধ্যার যুবরাজ, বীর তোমরা। তোমরা যদি এই বনে থাকো তবে তো ভালোই হয়, কিন্তু তোমাদের বাসগৃহ বানিয়ে নিতে হবে রামচন্দ্র। আমাদের অসুবিধা হবে না ঋষিবর। বেশ তো, অরণ্যে গিয়ে শক্ত কাঠ নিয়ে এসো। তোমরা পর্ণশালা তৈরি করো, তারপর এন নামক হরিণের পবিত্র মাংস সংগ্রহ করে যজ্ঞ করো, তাতে বাস্তু শান্তি পাবে। আমি তোমাদের সব রকম সাহায্য করব। আপনি আমাদের আশীর্বাদ করুন মুনিবর, আমরা যেন এখানেই 14 বছর কাটিয়ে দিতে পারি। তাই হবে রামচন্দ্র। আর ওদিকে অযোধ্যায় তখন শুধু কান্নার আওয়াজ। সমস্ত অযোধ্যা কাঁদছে দশরথের জন্য। তাদের প্রিয় রামচন্দ্র অযোধ্যায় নেই। অযোধ্যার শ্রেষ্ঠ মহারাজ দশরথ আর বেঁচে নেই। আমাদের আমাদের রাজা আর নেই গো। অযোধ্যা শেষ হয়ে গেল গো। রামচন্দ্র নেই, রাজা দশরথ নেই। পুত্র শোকে মারা গেল আমাদের রাজা। সারথী মহামন্ত্রী রামচন্দ্রের খবর নিয়ে আসার পরই আমাদের মহারাজ মারা গেল। রামচন্দ্র তার পিতার মৃত্যুর সংবাদটা পর্যন্ত পাবে না। রাজা দশরথের মৃত্যু না হয়ে আমার মৃত্যু হলো না কেন? সব ওই কইকেয়ীর জন্যই হয়েছে। আর কইকেয়ীকে কানে বিষ ঢেলেছে ওই কুজি মন্থরা। দেশে দেশে এবার অরাজকতা নেমে আসবে। বাইরে শত্রুরা আক্রমণ করবে, অযোধ্যা আর অযোধ্যা থাকবে না। দেশে চুরি ডাকাতি বেড়ে যাবে, মানুষ মরে যাবে, অনাহারে রোগে মানুষ মরে যাবে। ওসব কথা ছাড়ো। যদি বাবার সৎকার করতে রামচন্দ্র অযোধ্যায় আসে, তবে আমরা আর রামচন্দ্রকে বনবাসে যেতে দেব না। কিন্তু কইকেয়ী মুখ দেখাবে কি করে? ওর জন্যই তো সর্বনাশটা হয়ে গেল। ওই সর্বনাশী মুখ দেখাবে কি করে শুনি? কইকেয়ী, এইবার তোর মনের বাসনা পূর্ণ হয়েছে তো? রাম নির্বাসনে আর মহারাজ মহারাজ পরলোকে চলে গেলেন। তুই এবার নিশ্চিন্তে রাজ্য ভোগ করতে পারবি। এমন কথা বলো না দিদি, বিশ্বাস করো আমি এ চাইনি, কিছুতেই চাইনি। আজকে আমাদের রঘুবংশ শেষ হয়ে গেল শুধু তোমার জন্যে আর তোমার ওই দাসী মন্থরার জন্যে।
রামের বনবাস আর আর আমার স্বামীর মৃত্যু আমি সহ্য করতে পারছি না। আমার মৃত্যু হচ্ছে না কেন? কেন? এমন কথা বলবেন না দিদি, বলবেন না। রাজা জনক রামের বনবাস আর মহারাজের মৃত্যু সংবাদ শুনলে তার একমাত্র কন্যা বনবাসে। সব তোমার জন্যে দিদি, সব তোমার জন্যে। তুমি অযোধ্যাকে একেবারে শেষ করে দিলে। কি প্রয়োজন ছিল দিদি? তুমি বললে আমরা সবাই মিলে বুঝিয়ে ভরতকে রাজা করে দিতাম, তাহলে এত বড় সর্বনাশ হতো না। হায় রাম, হায় লক্ষ্মণ, তোমরা এখন কোথায়? এদিকে ঋষি বাল্মীকির সাহায্যে রাম লক্ষ্মণ সুন্দর একটা পর্ণকুটির তৈরি করলেন। এই ঋষি বাল্মীকি রামায়ণ রচয়িতা নন, কিন্তু তিনি মহর্ষি ছিলেন। তিনি ভবিষ্যৎ বলে দিতে পারতেন। রামচন্দ্র, খুব সুন্দর হয়েছে তোমাদের পর্ণকুটির। তোমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারবে। ভাই লক্ষ্মণ গেছে হরিণ শিকার করতে। হরিণের মাংস দিয়েই যজ্ঞ শুরু হবে। কিন্তু রামচন্দ্র, এন হরিণ শিকার করা খুব কঠিন। এই হরিণেরা গভীর বনে থাকে, আর ওখানে হিংস্র জন্তুরা যেমন থাকে তেমন এক ধরনের মাংসাশী গাছও থাকে, যারা শিকার ধরে খায়। ওই তো এন হরিণ, কৃষ্ণমৃগ। এই হরিণের মাংস ছাড়া যজ্ঞ সম্ভব নয়। অতএব আমাকে বধ করতেই হবে। হ্যাঁ, কৃষ্ণমৃগের পেছনে চিতাবাঘ। এক মুহূর্ত দেরি করা চলবে না। ওই চিতাবাঘের আগে আমাকে শিকার করতে হবে কৃষ্ণমৃগ। সেই সুন্দর পর্ণকুটিরের সামনে কৃষ্ণ মৃগের মাংস দিয়ে যজ্ঞ হল। অপরূপ জায়গায় তাদের বাসস্থান হল। সমস্ত মুনি ঋষিরা সেই যজ্ঞে উপস্থিত হয়ে সমস্ত দেবগণকে, রুদ্র বিষ্ণুদেবকে পুজোর অর্ঘ্য নিবেদন করলেন। রাম লক্ষ্মণ বনফুলের মালা, জল, বেদোক্ত জপ, কুশ, যজ্ঞ কাঠ নিয়ে পর্ণশালায় প্রবেশ করলেন। আর অযোধ্যায় তখন মহারাজ দশরথের দেহ তৈল শয়নে রেখে সভা বসেছে। কিন্তু দশরথকে দাহ করবে কে? আপনারা সমস্ত বিষয়ে অবহিত আছেন। এবার আমরাই সিদ্ধান্ত নেব এখন কি করা উচিত। আমার কথা হলো, এক্ষুনি কাউকে অযোধ্যার রাজা করে দেওয়া হোক। রাজা ছাড়া অযোধ্যা অচল হয়ে যাবে। বাইরের শত্রুরা অযোধ্যা আক্রমণ করতে পারে।
কিন্তু কে রাজা হবে সেনাপতি? রাম লক্ষ্মণ বনবাসে, ভরত শত্রুঘ্ন মামার বাড়ি। মহামন্ত্রী, রাজার কথা পরে, আগে তো মহারাজের দাহ কার্য শেষ হোক। আমার মনে হচ্ছে এই ব্যাপারে কুলগুরু বশিষ্ঠ দেবের কাছে পরামর্শ নেওয়া উচিত। উনি যা বলবেন তাই হবে। সীতা, প্রভু, তোমাকে এত বিমর্ষ দেখছি কেন? রাজপ্রাসাদ ছেড়ে পর্ণকুটিরে? না না, এমন কথা বলবেন না প্রভু। এটা খুব সুন্দর জায়গা, পাশেই মাল্যবতী নদী। আমার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে সীতা? অযোধ্যার কথা কি মনে পড়ছে? আমাদের বাস্তু পুজোর জন্য একটা সুন্দর কৃষ্ণকায় হরিণকে প্রাণ দিতে হলো। বুঝতে পেরেছি সীতা। প্রাণী হত্যায় আমার খুব কষ্ট লাগে প্রভু। বেশ, এবার থেকে আমাদের জন্য কোনো প্রাণী হত্যা করব না সীতা। প্রভু, আমি লক্ষণকেও বারণ করে দেব। আমরা এখানে শুধুমাত্র ফলমূল আহার করেই দিন যাপন করব সীতা।